8-0 কি বুঝলেন না? 8-7 8-2 এই গল্পগুলো কিন্তু সবাই জানেন, বাট 8-0টা কি জিনিস? চলুন এটা নিয়ে একটু কথা বলে আসি। স্পেন তাদের বিশ্বকাপ দল ঘোষণা করছে 26 জনের। সেই 26 জনের দলে বার্সেলোনা থেকে 8 জন প্লেয়ারকে রাখছেন দে লা ফুয়েন্তে, বাট সারপ্রাইজিংলি রিয়াল মাদ্রিদ থেকে একজনকেও রাখেন নাই। এটাই হলো 8-0 গল্প। বাট এখানে আরও একটা বিষয় আছে যেটা প্রতিটা বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার সময় দেখা যায়, সেই জিনিসটা নিয়েও একটু এখানে আমরা অ্যাড করতে চাই। সেই জিনিসটা হচ্ছে রিয়াল মাদ্রিদের সঙ্গে কি স্পেন জাতীয় দলের কোনো সমস্যা আছে কিনা, ফুটবল অ্যাসোসিয়েশনে কোনো সমস্যা আছে কিনা। দেখেন 2010 সালে যেবার তারা চ্যাম্পিয়ন হলো, সেইবার পুরো 26 জনের স্কোয়াড থেকে মাত্র রিয়াল মাদ্রিদ ছিল 5 জন, যখন ওই রিয়াল মাদ্রিদে মানে বাঘা বাঘা প্লেয়াররা খেলতেন। 2014 সালের বিশ্বকাপে মাত্র 4 জন, 2018 সালের বিশ্বকাপে 6 জন দ্য বেস্ট, 2022 সালের বিশ্বকাপে 2 জন, আর 2026 সালের বিশ্বকাপে নান অফ দেম, 0। কিন্তু রিয়াল মাদ্রিদের স্কোয়াডে 7 জন প্লেয়ার আছে স্পেনের, যাদের মধ্যে 2-3 জন তো আসলে চান্স পেতেই পারতেন এই 26 জনের স্কোয়াডে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে কিছু প্লেয়ার আছে, ডিন হুইজেন, দানি কারবাহাল, রাউল অ্যাসেন্সিও, আলভারো কারারাস, এই যে 4 জন, এই 4 জনকে তো আপনি 3 জনকে নিতেই পারতেন কিনা। ফ্র্যাঙ্ক গার্সিয়া আছেন, তারপরে গঞ্জালো গার্সিয়া আছেন। আসলে এই মানে 7 জন প্লেয়ার থেকে তো আপনি যে কোনো 2-3 জনকে রাখতে পারতেন। বিশেষ করে ডিন হুইজেন আর দানি কারবাল তো আসলে জায়গাটা ডিজার্ভ করেন। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে আমরা এই স্পেনের যে শক্তিশালী স্কোয়াডটা ঘোষণা করছে সেটা নিয়ে একটু কথা বলে আসি। তো সেখানে দে লা ফুয়েন্তে মোট 26 জন প্লেয়ারকে জায়গা করে দিয়েছেন। 26 জনের মধ্যে তিনি 3 জন গোলরক্ষককে রাখছেন। ডেফিনেটলি উনাই সিমন অ্যাথলেটিকো ক্লাব থেকে, ডেভিড রায়া আর্সেনাল থেকে, আর ওয়ান গার্সিয়া বার্সা থেকে। 3 জন গোলরক্ষককে তিনি রাখছেন। আসলে 3 জনকে তো খেলাবেন না, খেলাবেন একজনকে। তো যদি পারফরমেন্সের বিচার করতে বলেন, আসলে এই 3 জন গোলরক্ষক থেকে কি কাউকে বাদ দেওয়া যায়? আসলে চায় না। তবে বার্সা ভক্ত হিসাবে বার্সা ভক্তরা চাইবে যে ওয়ান গার্সিয়া খেলুক, আর্সেনাল ভক্তরা খেলুক ডেভিড রায়া খেলুক, বাট দে লা ফুয়েন্তের পছন্দ হচ্ছে উনাই সিমন্স। এখন দেখা যাক, তিনি হয়তোবা উনাই সিমন্সকে খেলাবেন। তবে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করেন যে আমি বার্সা ভক্ত হলেও আমি চাই ডেভিড রায়া গোলবারের দায়িত্বটা সামলাক। তিনি এই সিজনে যেভাবে আসলে আর্সেনালকে চ্যাম্পিয়ন করেছেন, 16টা ক্লিন শিট, অসাধারণ পারফরমেন্স। তো এইখানে স্পটটা আমি রাখতে চাই ডেভিড রায়ার জন্য, বাট উনাই সিমন্স হচ্ছে তার পছন্দ। ঠিক আছে, এরপরে আমরা একটু ডিফেন্ডারে যাই। ডিফেন্ডারে আমি একটু পজিশনাল ডিফেন্ডার এবং সেখান থেকে সিলেক্টেড পার্সন নিয়ে কথা বলবো। তো পজিশন যদি বলা হয়, প্রথমে আমি লেফট ব্যাক নিয়ে কথা বলি। লেফট ব্যাকে অবভিয়াসলি মার্ক কুকুরেল্লা আছেন চেলসি থেকে। তার সাবস্টিটিউট হিসাবে যদি রাখা হয় সেটা হচ্ছে আলেহান্দ্রো গ্রিমাল্ডো লেভারকুজেন থেকে। তো এই 2 জন লেফট ব্যাক আছেন। তো লেফট ব্যাকে এই 2 জন থেকে অবশ্যই আমি কুকুরেল্লাকে রাখবো এবং কোচ আমার মনে হয় কুকুরেল্লাকেই খেলাবেন, এটা প্রবাবল। আর স্টার্টিং এরকম হওয়ার সম্ভাবনা আছে, যদি কেউ অসুস্থ হয় তাহলে তার জন্য আরেকজনকে রাখা হতে পারে। আর আমি রাইট ব্যাকে যাব। রাইট ব্যাকে এই জায়গাটায় আমি অবশ্যই রাখতে চাই পেদ্রো পোর্রোকে। পেদ্রো পোর্রো টটেনহামের রাইট ব্যাক, আপনারা জানেন সেখানে খুবই ভালো করছেন। যদিও টটেনহাম দলটা ভালো করতে পারেন নাই, তারপরেও তিনি কিন্তু মোটামুটি আলো ছড়িয়েছেন। ওনার যদি সাবস্টিটিউট হিসেবে আমি লরিয়েনকে রাখতে চাই অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে। তো লরিয়েনকে আসলে আমি জানি না তিনি স্টার্ট করাবেন কিনা, তবে অবশ্যই পোর্রো পেদ্রোকে রাখার সম্ভাবনাটাই বেশি। এবার টু সেন্টার ব্যাকের একজন আমরা জানি যে পাউ কুবার্সি অবশ্যই খেলবেন, স্টার্টিং 11-এই থাকবেন। এই পাউ কুবার্সির যদি সাবস্টিটিউট বলা হয় তো মার্ক পুবিলকে আসলে রাখা যায় অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে। আর আরেক সেন্টার ব্যাক যদি আমরা ধরি, সেখানে আমরা
আইমেরিক লাপোর্তাকে দেখতে পারি অ্যাথলেটিকো ক্লাব থেকে। এই লাপোর্তা কিন্তু অ্যাথলেটিকো ক্লাবে যথেষ্ট পরিমাণে ভালো একটা পারফরমেন্স করছেন এই গেল সিজনে, মানে সিজন তো শেষ, এই সিজনে। তো তাকে যদি আসলে এখানে সাবস্টিটিউট হিসেবে কাউকে রাখতে হয়, আমি এরিক গার্সিয়াকেই রাখবো, কারণ বাকি থাকে ওই একটা ডিফেন্ডার। তো এরিক গার্সিয়া আসলে শুরু করতেও পারে, তবে লাপোর্তাই আসলে হয়তোবা শুরু করবেন। এই হলো মোট ডিফেন্ডার, 8 জন ডিফেন্ডারের ফিরিস্তি। আমরা এবার চলে যাব মিডফিল্ডারে। 2026 বিশ্বকাপে আপনি যদি কাউকে ফেভারিট মনে করেন, শিরোপার অন্যতম দাবিদার মনে করেন, তাহলে স্পেন তার মধ্যে একজন। তো এই স্পেনে কি কারণে আসলে তারা এই শিরোপার দাবিদার? একটা হচ্ছে গোলরক্ষক, 2 নাম্বার হচ্ছে মিডফিল্ড, 3 নাম্বার হচ্ছে তাদের ফরওয়ার্ড লাইন। তো মিডফিল্ডে সেই 3 জন ব্যক্তি কারা? আমি যদি মিডফিল্ডের লেফট সাইড নিয়ে কথা বলতে চাই, সেখানে ফ্যাবিয়ান রুইস আছেন, তাকে তো আপনি স্টার্ট করবেন নাকি? আর মাঝখানে আপনি কাকে রাখবেন? রদ্রিকে রাখবেন। ডান সাইডে কাকে রাখবেন? পেদ্রিকে রাখবেন। এই 3 জন বিশ্বমানের একটা মিডফিল্ড লাইন। তো এই 3 জনের সাবস্টিটিউট কে থাকতে পারে? ফ্যাবিয়ান রুইস, তার সাবস্টিটিউট থাকতে পারে মিকেল মেরিনো আর গাভি। মিকেল মেরিনো আর্সেনালে আসলে খুবই ভালো করেন, আর গাভিও তো বার্সায়ও খুব ভালো করতেছেন ইদানিংকালে এসে, যদিও ইনজুরি মুক্ত হয়ে তিনি বেশ ভালো একটা পারফরমেন্স দিচ্ছেন। তো আমরা ফ্যাবিয়ান রুইসকে আসলে দেখব। এরপরে যদি আমরা রদ্রির সাবস্টিটিউট দেখতে চাই, সেখানে আমরা দেখতে পারবো কাকে? জুবিমেন্ডিকে। জুবিমেন্ডি আর্সেনালে খুবই ভালো করছেন, এবং আর্সেনালের বেস্ট সাইনিং এর মধ্যে একটা ইয়োক্রিস এবং জুবিমেন্ডি ছিলেন। তো যাই হোক, এই জুবিমেন্ডি তো আসলে রদ্রিকে রেখে স্টার্ট আপনি করাবেন না, তারপরেও হয়তো বা হতেও পারে। আর রদ্রি তো এই টিমের ক্যাপ্টেন। তো ঠিক আছে, পেদ্রির আপনি সাবস্টিটিউট যদি করেন, তাহলে কাকে নামাবেন? দানি ওলমো। আসলে দেখেন আপনি কাকে রেখে কাকে নামাবেন, এটা দুইটা টিমেরই স্টার্টিং 11 বলা যায়। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই অ্যাটাকার পজিশন নিয়ে। অ্যাটাকার পজিশনে আমি লেফট উইং এবং সেন্টার ফরওয়ার্ড যিনি, এবং রাইট উইং। তো লেফট উইংয়ে নিকো উইলিয়ামস অবশ্যই থাকবেন, আর রাইট উইংয়ে লামিন ইয়ামাল, এ দুজন ফিক্সড। এখন স্ট্রাইকার পজিশনে ফেরান তোরেস আছেন। এখন এই 3 জনই হয়তো বা স্টার্ট করবেন। এখন এনাদের সাবস্টিটিউট হিসেবে কে খেলতে পারেন? যদি আমি বলি নিকো উইলিয়ামস এর সাবস্টিটিউট হিসেবে অ্যালেক্স বিনা। এই অ্যালেক্স বিনা অ্যাথলেটিকো মাদ্রিদে খেলেন। তিনি হয়তো বা ওইভাবে সুযোগ, মানে যেহেতু দলে লুকমান ছিল, সরলোট ছিল, আলভারেজ ছিল, গ্রিজম্যান ছিল, সিমিওনে ছিল, নিকো গঞ্জালেস ছিল, সেই হিসাবে হয়তো বা উনি শুরুর একাদশে ওইভাবে সুযোগ পেতেন না। তিনি অনেক ভালো একজন প্লেয়ার। তো অ্যালেক্স বিনা অ্যাথলেটিকো, আরেকজন আছে ভিক্টর মুনোজ ওসাসুনা থেকে। তো হতে পারে এখানে তা মানে পরিপূর্ণ সাবস্টিটিউট হিসাবে তারা খেলতে পারেন। এরপরে আমরা রাইট উইংয়ে দেখব লামিন ইয়ামাল। তার সাবস্টিটিউট হিসেবে কে থাকবেন? ইয়েরেমি পিনো। ইনি ক্রিস্টাল প্যালেসে খেলেন। ক্রিস্টাল প্যালেস যদিও অনেক মানে মৌসুম ভালো করে নাই, তারপরেও তাকে সুযোগ দেওয়া হয়েছে। তো ঠিক লামিন ইয়ামালের মানে সাবস্টিটিউট হিসেবে খুবই ভালো একটা মানে ইনক্লুশন। এরপরে আমরা স্ট্রাইকার পজিশন দেখব। ফেরান তোরেস ছিলেন, সে তার সাবস্টিটিউট হিসাবে আমরা ইয়ারজাবেলকে দেখতে পারি, আর একটা ইগলেসিয়াসকেও দেখতে পারি। এখন ইয়ারজাবেল হচ্ছে রিয়াল সোসিয়েদাদের প্লেয়ার, আর ইগলেসিয়াস হচ্ছে সেল্টা ভিগোর প্লেয়ার। এখন এই জায়গাটায় অনেকেই বলতে পারবেন যে ইয়ারজাবালকে আপনি হয়তোবা শুরুর 11-এ দেখতে চান, ফেরান তোরেসকে হয়তোবা সাবস্টিটিউট করাতে চান, কিন্তু আমি অবশ্যই ফেরান তোরেসকেই শুরুর 11-এ রাখতে চাই। এই হলো টোটাল ফিরিস্তি। আপনি কি এই একাদশ নিয়ে অথবা এই 26 জন নিয়ে আপনার কোনো মতামত আছে কি না? যদি মতামত থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। আপনার মূল্যবান মতামতের কারণেই হয়তোবা আমরা আরও একটু ভালো প্রেডিকশন দেওয়ার সুযোগ পেতে পারি। তো ভালো থাকবেন। আপনাদের পরবর্তী ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।